কয়েকদিন আগে দেখেছে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে, ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিসে গেলেই তো হতো। এটা এত মূর্খ একটা কর্তব্যের ভিসি বানাইছে যে ওই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত, কয় টাকা লাগে, কখন দিবে না দিবে। সে ফিনল্যান্ড গেছে ঘুরতে, তার 4 জন নিয়ে গেছে, চোখ মনে হয় সবার একটা একটা করে অন্ধ হয়ে গেছে, 4 জনে 4 চোখ দিয়ে দেখবো। একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো। আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ, মানে মনে করতেছে আমার কি এছাড়াও টাকা পয়সা নিতেছে, রাজা রাজা যুদ্ধ করতেছে, হেরা হেরা খাইতেছে মরতেছে, আমার কি। আপনার গতর দিয়ে যাবে। ওই যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা, আপনাদেরকে ভূমধ্য সাগরের ডুবে প্রাণ দিয়ে ইলেকশন করতে হবে। এবং অর্থনীতিবিদরা বলছেন যে এই দেশের অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠানগুলো যেভাবে এই সরকার ভেঙে দিয়েছে, আরো 53 বছর গেলেও এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে জনগণের সেবার জন্য উপযুক্ত করা যাবে কিনা সেই ব্যাপারে তাদের মধ্যে প্রশ্ন আছে। যে সকল অর্থনীতিবিদরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, 60-এর দশক থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, সেই সকল অর্থনীতিবিদরা বলতে বাধ্য হচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি একটা ফ্রি ফল সিচুয়েশনে আছে। ফ্রি ফল মানে হচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষকে যদি আপনি একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে দেন, সে যে রাস্তার উপরে পড়ে মারা যাবে, সুইসাইড করবে, এই পড়ে যাওয়াটাকে বোঝানো হয় হচ্ছে ফ্রি ফল ইকোনমি আর কি। যে অর্থনীতিটা এত দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে, তো এটার মানেটা কি? এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে আমাদের এই সরকার আসার সময় ক্ষমতায় যখন এসেছে, রাষ্ট্র দখল করেছে 2009-এর জানুয়ারিতে, তখন আমরা বলেছি যে তখন যার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ছিল সেই 1 লক্ষ কোটি শুধু 1 লক্ষ টাকা এখন বর্তমানে 0 টাকা হয়ে গেছে। এটা শুধুমাত্র যদি আপনারা সোনার কে ভরি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কত ভরি সোনা 1 লক্ষ টাকা দিয়ে কেনা যেত। আর আজকে 1 ভরি সোনার দাম 1 লক্ষের উপরে চলে গেছে, কখনো কখনো 1,13,000, 1,17,000, 1,20,000 এরকম। তাহলে যিনি কয়েক ভরি সোনা কিনতে পারতেন 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে, তিনি আজকে 1 ভরি সোনা কিনতে পারবেন না। এটাকে আমরা বলছি যে এই 1 লক্ষ টাকা আওয়ামী দুঃশাসনে কিভাবে শূন্যে পরিণত হয়েছে। এবং কিছু বাস্তবতা বলি যে সে আমাদের দেশের কি কি ক্ষতি করেছে অর্থনীতিতে। মোটা দাগে 3টা ক্ষতি করেছে আওয়ামী লীগ আমাদের অর্থনীতি। প্রথম যেটা আমরা জনগণরা প্রত্যেক দিন এইটা ফেস করতে হয় বাজারে, সেটা হচ্ছে আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলি ইনফ্লেশন, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি। আর সাধারণ মানুষের ভাষায় হচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম এত বেড়েছে আর আমাদের আয় সময়ের তুলনায় এত কমেছে যে দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করা যাচ্ছে না। যে মানুষটা 2009 সালে 30,000 টাকা বেতন পেত, সেই মানুষটা 2024 সালে এসে হয়তো 35,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, অনেক হয়তো 30,000 টাকাই পাচ্ছে। কিন্তু 30,000 টাকায় ওই মাসে যে বাজারটা করতে পারতেন 2009 সালে, সেই বাজারটা করতে এখন একই লোকের একই পরিবারের 60,000, 70,000 টাকা লাগবে, কিন্তু তার বেতন বাড়ে নাই। তাহলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকবে? কিভাবে বেঁচে আছেন? সরকার বলছে আমাদের গরিব মানুষ নাকি 21%, 23%, তো মিথ্যা কথা, এটা কোনোভাবে হইতে পারে না, কমন সেন্স বলে না। গরিব মানুষের সংখ্যা কি? জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF দরিদ্র এবং অতি দরিদ্রের একটা সংজ্ঞা ঠিক করেছেন। সেটা হচ্ছে যে ডলারে যিনি প্রতিদিন $2 কম উপার্জন করেন, $2 মানে ধরেন 250 টাকা, যিনি প্রতিদিন 250 টাকার নিচে উপার্জন করেন তাকে আমরা দরিদ্র বলছি। আর অতি দরিদ্র হচ্ছে যিনি $1 নিচে উপার্জন করেন, মানে 125 টাকারও কম উপার্জন করেন, এমন মানুষ হচ্ছে অতি দরিদ্র। এখন $2 বিবেচনায় যিনি প্রতিদিন 250 টাকা ইনকাম করেন, তিনি মাস শেষে তার ইনকাম কত টাকা হচ্ছে? 7,000 টাকা, 7,500 টাকার মতো আয় উপার্জন হয়। এখন সিপিডি বলছে গবেষণায় যে বাংলাদেশে একটা মানুষের শুধুমাত্র খেয়ে বেঁচে থাকতে মাসে 5,000 টাকা লাগে।
তাহলে বাকি যে আমার আরো 7,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা বাকি আছে, আমি এটা দেখি আর কিভাবে বেঁচে থাকবো? আমার বাসা ভাড়ার টাকা কোথেকে আসবে? আমার ডাক্তার দেখানোর টাকা কোথেকে আসবে? আমার যাতায়াতের টাকা কোথেকে আসবে? আমার মা বাবাকে ওষুধ কেনানোর টাকা কোথেকে আসবে? তো এইটাকে বলা হচ্ছে ইনফ্লেশন, যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন, আমার মধ্যবিত্তের যে উপার্জন, তার সাথে আমার ব্যয়ে কোনো সামঞ্জস্য নাই। এই জন্য আপনারা দেখেছেন যে বিবিসি, যেটা বিবিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান ব্যুরো আছে, তারা একটা খানা জরিপ করেছে, যেটা তারা ধারাবাহিকভাবে তাদের গবেষণার প্রতিবেদন দিয়েছে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা ম্যানিপুলেট করে সরকারের পক্ষে। তারপরে তারা বলেছে দেশের প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে। আপনি চিন্তা করতে পারেন, 4.5 কোটি মানুষ দেশের ঋণ করে বাজার করে প্রতি মাসে। কেন? ওই যে আমার দরিদ্রের সীমারেখা, যে আমার মাসিক ইনকাম 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হচ্ছে? আমাকে ঋণ করতে হচ্ছে। দ্বিতীয় একটা জিনিস যেটা বেরোয় আসে, সেটা হচ্ছে যাদের সেভিংস ছিল, গরিব মানুষরা দেখবেন যে 500 টাকার একটা এফডিআর করে। রিক্সাওয়ালারা, বস্তিতে থাকেন, ম্যানুয়াল লেবার করেন, কাজের বুয়ার কাজ করেন, দারোয়ানের কাজ করেন, এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফডিআর করতে। আমরা ব্যাংকের জরিপগুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফডিআর গুলো মানুষ ভেঙে ফেলছে, কারণ তারা বাজার করতে পারছে না। তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আনপ্রেসিডেন্টেড আনকন্ট্রোলড ইনফ্লেশন। মানে এটা সংখ্যা, সরকারি সংখ্যা 9-10% বলছে, কিন্তু এটা আমাদের কমন সেন্স বলছে এটা প্রতি মাসে 15 থেকে 20% হবে, কোনো কোনো ক্ষেত্রে 40% ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু গত ডিসেম্বরে, গত এপ্রিলে, গত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ব্রয়লার মুরগিটা গত বছর কয় টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ডিমটা গত বছর কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে কিভাবে ঝেঁকে বসেছে। এবং আমাদের হিসাবে ন্যূনতম 80 থেকে 85% মানুষ এই দেশে দারিদ্র সীমার নিচে বাস করে, তারা গরিব মানুষ, তারা কেউ সচ্ছল না। আমি এর আগে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে, শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ্য না। আমার একদিন গরুর গোশত খেতে ইচ্ছে করে সপ্তাহে, আমার বাচ্চাদেরকে প্রত্যেকদিন একটা করে ডিম খাওয়াতে ইচ্ছা করে, আমার বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন দুধ খাওয়াতে ইচ্ছে করে, আমার বাচ্চাদেরকে একটু ঘোরাইতে নিতে ইচ্ছা করে, একটা পার্কে নিতে ইচ্ছা করে, একটু বোটানিক্যাল গার্ডেনে নিতে ইচ্ছা করে, একটা রিক্সা নিতে ইচ্ছা করে, উঠায় ঘোরাইতে থাকে। আমার বউদেরকে, আমার বোনদেরকে একটা ফুল কিনে দিতে ইচ্ছা করে। এই ইচ্ছাগুলো যখন আমরা পূরণ করতে পারি না, এটা একটা অভাব, একটা দারিদ্রতা, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। অতএব এই হাই ইনফ্লেশনটাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত 15 বছরে কিভাবে অভাবী পরিণত হয়েছে। তাহলে এখন বলতে পারেন যে আমাদের যে জিডিপির গ্রোথ, আমাদের অর্থনীতির সাইজ, হ্যাঁ বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এসালাম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না, গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপি গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে, সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন যে আপনারা, আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় পর্দায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হওয়ার ঘটনা কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে, যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে। মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসাও আছে? শুধুমাত্র টাকা আছে না ডলারেও আছে, গোল্ডেও আছে? বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না? 2 দিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস।
তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তবে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি 1% হবে না জনগোষ্ঠী, তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে বন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া আপনার জন্য। আমরা এখন রেগুলার দোয়া করব। এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন, তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম 7টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তো দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে। গড়ে গড়েদের এই 7টা ব্যাংকের 5,000 ব্রাঞ্চ আছে, তাহলে আমরা সবাই গড়ে করতে বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ, আহারে আকাশে বাতাসে আমরা সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাও আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপর আপনারা খুশি না, তারপর আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপর নাকি ইনফ্লেশন। হিটলার হলে বলতো গরিব মানুষ মারা বলতে, হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মারা দিচ্ছে, যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, প্রতিবন্ধী, জিপসি, এদেরকে মেরে ফেলো। এবং হিটলার লাখ লাখ মানুষ মারা দিচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমরা এখনো কৃতজ্ঞ হীরক প্রাণীর দেশে যে আমরা গরিব হওয়ার পরও আপনারা আমাদেরকে মানে নাই। দ্বিতীয়, আমাদের অর্থনীতির মোটা দাগের সমস্যা কি? সেটা হচ্ছে ঋণ। সরকার ঋণ নিয়ে দেখবেন প্রচুর নাটক করে, মিথ্যা কথা বলে, দেখবেন যে ভাগ করে বলে এই আভ্যন্তরীণ ঋণ, এই বিদেশি ঋণ, এই স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, এইরকম নাটক করে করে সংখ্যাগুলো বলে বলে প্রকৃত চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে না যে রাষ্ট্র হিসাবে আবার কত টাকা ঋণ আছে। আমাদের ছোট্ট গবেষণায় জেনে দেখেছি যে অর্থনীতিবিদরা অলরেডি বলেছে যে আমাদের বিদেশি ঋণ আছে $100 বিলিয়ন উপরে। $100 বিলিয়ন মানেটা কি? উচ্চ মূল্যের লুটপাটের যে পদ্মা সেতুটা সরকার করেছে, এটা করতে $3 বিলিয়ন লেগেছে। এখন আপনি $100 বিলিয়ন মানে কি? আপনার 33টা উচ্চ মূল্যের লুটপাটের পদ্মা সেতুর টাকা শুধু বিদেশিরা আমার কাছে পাবে। কে কে পাবে? IMF পাবে, ওয়ার্ল্ড ব্যাংক পাবে, চায়না পাবে, ভারত পাবে, ADB পাবে, IDB পাবে, চাইনা পাবে, সাউথ কোরিয়া পাবে। এরকম প্রচুর দেশ আমার কাছে এই টাকাগুলো পাবে। এবং এই টাকাটা কার টাকা? এই লোনটা কার নামে দিল? এই লোনটা কিন্তু আমার আপনার নামে নিয়েছে, এই গরিব মানুষগুলোর নামে কিন্তু এই ঋণটা নিয়েছে। আর আভ্যন্তরীণ ঋণ, সেটার সংখ্যা হচ্ছে প্রায় $180 বিলিয়ন। এখন আপনি হিসাব করে দেখেন যে 60টা পদ্মা সেতুর পরিমাণ টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ। আভ্যন্তরীণ ঋণ মানে কি? আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমাদের ব্যাংকগুলো থেকে সরকার এই টাকা নিয়েছে। যেমন ধরেন এই অর্থ বছরে দেখলাম যে অলরেডি 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে। এই জন্য দেখবেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ আসলে নেবে হচ্ছে যারা বিনিয়োগ করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মধ্যম মানের বিনিয়োগকারীরা, তারা হচ্ছে মেইনলি ব্যাংক থেকে ঋণ নেবে। বড় বড় শিল্প মালিকরা নেবে, তারা ইন্ডাস্ট্রি করবে, এবং সেটা নিলে হবে কি আপনার চাকরি তৈরি হবে। আমাদের যে গ্রাজুয়েটরা আছে, আমাদের যারা স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় কলেজে পাশ করে বেকার বসে আছে, এই মানুষগুলোর চাকরি হবে। কিন্তু আপনি প্রায় দেখবেন শিল্প মালিকরা বলছে যে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার এই লুটপাটের কারণে 4 টাকার কাজ যখন সে 400 টাকায় করে, তখন তার বাজেট ঘাটতি হয়। এই বাজেট ঘাটতির টাকাটা তখন সে ব্যাংকে বলে, সোনালী ব্যাংকে বলে আমাদের 20,000 কোটি টাকা দাও, রূপালীকে বলে আমাকে 30,000 কোটি টাকা দাও, অগ্রণীকে বলে আমাকে 1,000 কোটি টাকা দাও। এই টাকাগুলো সে আবার লুটপাট করে ভাগ বিতরণ করে। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা টাকাটা পাচ্ছে না।
না পাওয়ার কারণে কি হচ্ছে দেখবেন আপনার সে একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প তৈরি করতে পারছে না। শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি এখন। প্রাইভেট সেক্টরের জব সবচেয়ে কম, প্রাইভেট সেক্টরের জবের বেতন সবচেয়ে কম এই সময়টাতে। এটা মানে হচ্ছে ঋণ। এবং ঋণ আটটা কি ক্ষতি করবে দেখেন, বর্তমানে এই মুহূর্তে পাওনা টাকা আছে $5 বিলিয়ন, $5 বিলিয়ন ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে। সরকার দিতে পারছে না, টাকা নেই। কে কে টাকা পাবে আমাদের কাছে? আমরা যাদের কাছ থেকে তেল কিনেছি, গ্যাস কিনেছি, তারা টাকা পাবে। কুইক রেন্টাল লুটপাটের টাকা পাবে দেশি এবং বিদেশিরা, আদানি টাকা পাবে আমাদের কাছে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে যারা টিকিট বিক্রি করে, যে সকল এয়ারলাইন্স, তারা আমাদের কাছে টাকা পাবে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে, এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না, এই মানুষগুলো টাকা পাবে। এলসিআই এগেইনস্টে অনেক টাকা বাকি পড়ে আছে, এইরকম বিলিয়নস অফ ডলার পাওনা বাকি পড়ে আছে। সমস্যা কি? আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন, কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না, একটা সময় পর ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না। আপনি যত অভাবী থাকেন সে আপনাকে চাল দেবে না, ডাল দেবে না, আলু পেঁয়াজ রসুন এগুলো দিবে না। রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবতাটা তাই যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন, ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে, তাহলে আপনাকে আর তারা ঋণ দেবে না। গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার অফ কমার্স ছিল, তারা প্রেস কনফারেন্স করেছে। সেখানে বাংলাদেশের আমেরিকান এম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে, কমার্শিয়াল অ্যাটাচে আছে, সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে দিতে পারছে না। সরকারের কাছে ডলার নাই, সে টাকা দিতে পারছে না। তাহলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি, আমি এখানে রাজস্ব দিয়েছি, আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি, এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত দিতে পারছি না। তাহলে এই মানুষগুলো কি এখানে ইনভেস্ট করবে? আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে, কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে, বাংলাদেশ সরকার টাকা দিতে পারছে না। এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি। ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান, ঠিক একইভাবে রাষ্ট্র এই ঋণের যে জাল, এই জালে পড়ে এক সময় দেউলিয়া হয়ে যায়, তখন সে আটকে যায়। যখন আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ আপনার আয়ের থেকে আপনি ব্যয় বেশি করবেন, ঋণ করে ঘি খাবেন, লুটপাট করবেন, তখন এই চক্রে গিয়ে এক সময় রাষ্ট্র আটকে যায়। এই আটকে যাওয়া অবস্থাটা ব্যক্তিগতভাবে আমরা বলি ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, ঠিক একইভাবে রাষ্ট্র ঋণগ্রস্ত হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের দ্বিতীয় সংকট রাষ্ট্রের। থার্ড সমস্যা হচ্ছে, অল্প বলে ফেলেছি, এই সবকিছু মিলে তৃতীয় সংকট যেটা দাঁড়িয়েছে, দেশের কোনো অর্থনীতির প্রবৃদ্ধি নাই। সরকার প্রচুর মিথ্যা কথা বলছে যে আমাদের নাকি 7% জিডিপি গ্রোথ, 7.5% গ্রোথ, প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না। আমাদের অর্থনীতির যে বাস্তবতা, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই, লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না, ব্যাংকগুলো ডিফল্ট করছে লোনের উপরে। সিম্পলি আমার 6%, 7% গ্রোথ হওয়ার কোনো কারণ নাই। এটা 4 to 5% হবে আমাদের কমন সেন্সে বলে। এটা অর্থনীতিবিদ হয়তো আরো ভালো বলতে পারবেন, কিন্তু কোনোভাবেই জিডিপির গ্রোথ এটা হইতে পারে না। তাহলে যে লেভেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, যে লেভেলের এমপ্লয়মেন্ট হওয়ার কথা, যে লেভেলের পুঁজি ছড়াছড়ি হওয়ার কথা, সেটা হচ্ছে না। এরপরে দেখেন যে অবস্থাও দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন $5 বিলিয়ন ঋণ চেয়েছে। কারণ সে ঋণ যে শোধ করতে হবে, তার এই যে আপনার প্রায় $280 বিলিয়ন যে ঋণের সুদ দিতে হবে, এই ঋণের সুদ দেওয়ার টাকা এখন সরকারের কাছে নাই। তার ইমিডিয়েটলি $5 বিলিয়ন শোধ করতে হবে, এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে। তো দেখো যে ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে, মানুষের মধ্যেও দেখবেন যে এক সময় যখন সে ঋণ শোধ করতে পারে না, মুদির দোকানে ঋণ শোধ করতে পারে না, তখন মানুষের কাছ থেকে ঋণ নেয়। এক মানুষের কাছ থেকে ঋণ এনে আরেক মানুষকে দেয়, যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে। তো এই লোকগুলো কিন্তু আপনি যেভাবে জনসমাজে বাটপার করে না, এই রাষ্ট্র অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে, যেটা জনগণের জন্য খুব ক্ষতিকর হয়েছে। তো চায়নার কাছ থেকে এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে। চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে, প্রচুর ইনভেস্ট করেছে এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে।
পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে। এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না, সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিতে হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। ব্যাংকের অবস্থা দেখেন, আমাদের 54টা ব্যাংকের মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক বিলীন করেছে। 38টা ব্যাংক রেড জোনে আছে, খুব খারাপ অবস্থা আর কি। মানে এর ভিতরে কোনো তারল্য নাই, ঋণ দেওয়ার মতো অবস্থা নাই। আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয় ক্যাপিটাল, সেটা জমা রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে, সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না। পদ্মার মতো আর কি, পদ্মার অভিভাবক শুকায় গেছে না, পদ্মার ব্যাংক এরকম শুকায় গেছে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। জোর করে মার্জার করছে। এবং দেখেন, একটা ব্যাংকের সাথে একটা ব্যাংক মার্জার করে একটা ভিতরে লুটপাট আছে। লুটপাটটা কি? সরকার হিসাব করে দেখেছে যে এই যে 5-7টা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আরেকটা ব্যাংকের সাথে, এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকে, এখানে 60 থেকে 70 হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে। তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায়। সরকার বলছে যে এই যে 60-70 হাজার টাকা ঋণ আছে, এরা যেহেতু সব আওয়ামী ঘরানার বাটপার ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব। সরকার এটা প্ল্যান করছে। 60-70 হাজার টাকা মানে হলো প্রায় 3টা পদ্মা সেতুর টাকা, উচ্চ মূল্যের লুটপাটের টাকা, 70 হাজার কোটি টাকা। তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে। তো বাজেট কার টাকা? আবার আপনার টাকা হলে ঋণ করবে। আবার চিন্তা করেন, ওই যে চায়না থেকে ঋণ আনতেছে, আইএমএফ থেকে ঋণ আনতেছে, ওই ঋণ করে আবার এখানে দেবে। এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে। এটা হচ্ছে সরকারের প্ল্যান, সেকেন্ড বেল আউট করা। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে, এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায়। তারা এখন ব্র্যাক ব্যাংকটা খায় ফেলতে চায়, কারণ ব্যাংকের ওখানে টাকা আছে। এই যে 8টা ভালো ব্যাংক আছে, এই 8টা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে। তখন এই দেশের ব্যাংকের ব্যবসা করবে তারা। 8টা বিদেশি ব্যাংক আছে, দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার। এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প। এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে। এবং দেখেন কি করছে, এর আগে যে লোন রেসিডুয়াল করেছে, করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় 2% ডাউন পেমেন্ট দিয়ে। তো কার জন্য করেছে এটা? কার রিকোয়েস্টে করেছে? ওই একই মাফিয়া। এক্সকিউজ দিয়েছে কি? করোনা, ব্যবসা বাণিজ্য ভালো হয়নি। এটা আসলে করোনা আসল কারণ না, এটা হচ্ছে লুটপাট। 2% দিয়ে লোনটাকে রিশিডিউল করে দিয়েছে। কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন? টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে $45 বিলিয়ন, 4.5 লক্ষ কোটি টাকা। আমাদের এই পরিমাণ টাকা রাজস্ব উঠতে 1.5 বছরের উপার্জন লাগে বাংলাদেশের। সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে। ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি 2013 থেকে 2022 এই 9 বছরে ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই, এই টাকার পরিমাণটাও $45 বিলিয়ন। এখন আপনারা মিলিয়ে দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণ $45 বিলিয়ন, একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণ $45 বিলিয়ন, 15টা পদ্মা সেতুর টাকা। এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনের ফ্ল্যাটের মালিক হয়েছেন। ওই জন্য মন খারাপ করেন না, কিন্তু আপনারা কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন। এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করার দরকার নেই। আপনাদের গাজীপুরে রিজোর্ট হয়েছে, তারপরে হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে, ওখানে ঘুরতে যাবেন। এই রিজোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবে হয়েছেন। এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নেই। এইসব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলো, ঠিক আছে? তো এই বাস্তবতাতে দেখেন, সম্প্রতি আইএমএফ এর একটা মিশন কদিন ভিজিট করে গেল, গতকাল আগের দিন চলে গেছে, প্রায় 2 সপ্তাহ তারা এখানে ছিল। কারণ আইএমএফ এর যে $4.7 বিলিয়ন কিস্তি থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে, $680 মিলিয়ন। এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো, এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে। তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম 19 থেকে 20 বিলিয়ন ডলার রিজার্ভ রাখা। কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ $14 বিলিয়ন নেমে গেছে। এটার শাস্তি হিসাবে কি করেছে? বাংলাদেশ ব্যাংকের সকল সাংবাদিকরা
অভদ্র সাংবাদিকরা নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার প্রচেষ্টা করে, এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে, যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাতে না পারে। বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছে, দেশ গোল্লায় যাক। কারণ যেহেতু আমরা গড়পড়তা একটা ফ্ল্যাট, একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি, আর তথ্য না পাইলেই বা কি যায় আসে। এই বাস্তবতায় তারা আরো বলেছে বাজেটের সাইজ ছোট করতে। আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয়। আমার আয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, 3,25,000 কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে। সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি, 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট করতেই হবে তাকে। আপনি কি পরিমাণ ঋণ দিতে পারবেন? একটা প্রত্যেক কথা চিন্তা করেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি ঋণ নিলে কত টাকা ঋণ দিতে পারবেন? কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে, এটা তা না হলে পরের মাসে শোধ করতে হবে, তাহলে 6 মাসে শোধ করতে হবে, সেটা আপনি শোধ করতে পারছেন না। তাহলে আইএমএফ বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলতে, এই ধরনের অদ্ভুত কিমাকার বাজেট না করার জন্য। আইএমএফ বলেছে সাবসিডি কমিয়ে দিতে। তেল গ্যাসে এখনো সাবসিডি নাই, আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে। তো আমাদের দেশীয় অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আমরা কিছু লুটপাট বন্ধ করতে পারি। আমাদের বিদ্যুৎ খাতে যেটা খরচ, আপনি দেখবেন এই 80% লুটপাটে চলে যাচ্ছে, 80%। সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ তৈরি দিতে পারবেন যদি শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে, একটা সুশাসন থাকে বাংলাদেশে। দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য, আপনি সেটা না করে করছেন। এখন সাবসিডি বন্ধ করবে, দোহাই দেবে। আইএমএফ বলেছে যে আপনি $1 বিলিয়ন প্রতি বছর কুইক রেন্টালে দিচ্ছেন, আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না, কিন্তু আপনি মাত্র $680 মিলিয়ন, $1 বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না, কিন্তু সাবসিডি বন্ধ করে দেবেন। এই সাবসিডিটা কে পায়? আমার গরিব কৃষক পায়। ওই যে সেচ মৌসুমে তাকে কম দামে ডিজেল দেয়, তেল দেয়, বিদ্যুৎ দেয়, সার দেয়, এই টোটাল সাবসিডি উদ্যোগ করলে ক্ষতিগ্রস্ত হবে তারা দেশের সাধারণ মানুষ, আমার কৃষি ক্ষতিগ্রস্ত হবে। এটার সমস্যা কি হবে? গণপরিবহনের ভাড়া বাড়বে, কোচ ব্যবসা যারা আন্তঃজেলা সফর করেন এক জেলা থেকে আরেক জেলা, তাদের সফরের খরচ বাড়বে। এটার মানে হচ্ছে তাই। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত 53 বছরে কাঠামোগতভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে। এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন। আপনারা দেখেছেন 190 বছর আমরা যে ব্রিটিশ কলোনিতে ছিলাম, এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশবাদে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক, যা বলেন আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রে। এগুলো কার? শোধ করতে হবে, ধার দেনা কার? আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন, সম্ভব, দেবালয়ে আগুন জ্বলবে, আপনি নিরাপদে থাকবেন, এটা হতে পারে না। এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে, আগামী 3 প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা। এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি, আমরা দাবি করছি যে বাংলাদেশ যে সলিড সিচুয়েশনে আছে, যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে, এটা ঠেকানো দরকার কোনো না কোনো ফর্মে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, একটা দেশের অর্থনীতি এভাবে চলতে পারে না। লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না। প্রত্যেক দেশে লুটপাট আছে, দুর্নীতি আছে, কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে, যে এটাই অর্থনীতির অনুষঙ্গ। প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে। আপনি কদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে, ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিসে গেলেই তো হতো। এটা এত মূর্খ একটা কর্তব্যের ভিসি বানাইছে যে ওই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত, কয় টাকা লাগে, কখন দিবে না দিবে। সে ফিনল্যান্ড গেছে ঘুরতে, তারা 4 জন নিয়ে গেছে। চোখ মনে হয় সবার একটা করে অন্ধ হয়ে গেছে, 4 জনে 4 চোখ দিয়ে দেখবো। একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো। আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ।
মানে মনে করতেছে আমার কি, এসালোক টাকা পয়সা নিতেছে, রাজা রাজা যুদ্ধ করতেছে, হেরা হেরা খাইতেছে, মরতেছে, আমার কি? আপনার গতর দিয়ে যাবে। যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা, আপনাদেরকে ভূমধ্য সাগরে ডুবে প্রাণ দিয়ে ইলেকশন করতে হবে। কৃষক শ্রমিকদেরকে দেখছেন না, ওই যে আগুনে বেলি রোডে এখানে সেখানে হাসিল ফুটে বঙ্গবাজারে আগুনে পুড়ে ইলেকশন করতে হবে। লঞ্চে আগুন লাগতেছে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে 50-60-80 লোক মারা যাচ্ছে না, এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে দৌড়ে আপনাকে ইলেকশন করতে হবে। এই দিন আপনাকে প্রত্যেকদিন বাজারে 2 টাকার জিনিস 20 টাকায় কিনে শোধ করতে হবে, 40 টাকার আলু 60 টাকায় কিনে শোধ করতে হবে, 100 টাকার সয়াবিন তেল 200 টাকায় কিনে শোধ করতে হবে। এটা হচ্ছে আপনাদের শাস্তি, যারা আপনারা জেগে উঠছেন না, প্রতিবাদ করছেন না। উনি বলছেন বেসালাম উত্তপ করছে, কে শোধ করবে? বেসালাম তো এই টাকা শোধ করবে না, দরবেশ তো এই টাকা শোধ করবে না, এই টাকা আমাকে আপনাকে শোধ করতে হবে। তাই আমরা বলছি বারবার যে আমরা একটা অবৈধ সরকারের কাছে কখনো কোনো দাবি দেই না। আমরা মনে করি না যে একটা লুটপাট মাফিয়া তন্ত্রের যে রাজ্য কায়েম করেছে এই রাজ্যে তারা কিছু করবে, বরং আমরা বলছি জনগণকে সচেতন করবার জন্য যে আপনার টাকা, আপনার সম্পদ কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে, চেতনার নামে করছে, চেতনা ব্যবসায়ীরা করছে, আপনার রঙের মানুষরা করছে, সাদা চামড়ার মানুষরা করছে না, আপনার মানুষরাই করছে। অতএব এটা থেকে আমাদের লড়াই, আন্দোলন ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রিফিং এ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আর হচ্ছে আমি এই পর্যায়ে